আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো কতগুলো এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে? কোন পুষ্টি উপাদানের অভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়? এখন এই যে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়াটা, তার মানে প্রোটিন আদান প্রদান করার যে প্রক্রিয়া। এখন পুষ্টি উপাদান বলতে উদ্ভিদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র খনিজ পুষ্টিগুলাই দেখি। অপশনের দিকে তাকাও, অনেকগুলো খনিজ পুষ্টি উপাদানের নাম দিয়ে দেওয়া আছে। এখন এই জায়গাটায় দেখো, আমরা যদি দেখি এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলায় প্রোটিন ট্রাফিকিং এর যে জিনিসটা, এই জায়গাটায় দেখো ক্যালসিয়ামের অংশটায় তাকাও। এখানে প্রথম লাইনটাই কি লিখে দেওয়া আছে দেখো তো, কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রম বিপর্যস্ত করে। এখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে দিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যখন প্রোটিন ট্রাফিকিং হবে না, এটা কোনটার অভাবে আমরা দেখতে পেলাম? ক্যালসিয়ামের অভাবে। এরপরে কোন উপাদানের অভাবে ডাইব্যাক রোগ হয়? এই যে ডাইব্যাক রোগটা ঘুরায়ও দিতে পারে। সেক্ষেত্রে এই যে দেখো, আমরা যদি এখন আরেকবার দেখি এই জায়গায় ডাইব্যাক রোগের ক্ষেত্রে দেখো তো সালফারের জায়গাটায় পড়ো কি বলছে। এই যে দেখো ডাইব্যাক রোগ বলে দেওয়া আছে, সালফারের অভাবে মূল কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মরে যেতে থাকে, যাকে ডাইব্যাক বলে। তাহলে এটা আমাদের কিসের অভাবে হলো? সালফারের অভাবে কিন্তু হচ্ছে। তাহলে এই জায়গাটায় ডাইব্যাক রোগ কিসের অভাবে হবে? অবশ্যই এটা সালফারের অভাবে। এরপরে দেখো পাতার লাল দাগ দেখা যায় কোন পুষ্টি উপাদানের অভাবে? লাল দাগ এটাও কিন্তু আমরা সালফারের অভাবেই দেখতে পাই। আমি আরেকটু দেখাই, মানে আরেকটু আমরা পড়ি ডাইব্যাকের নিচের দিকে। দেখো এখানে হচ্ছে আমরা ডাইব্যাক দেখলাম। এরপরে পাতা এই যে লাল ও বেগুনি দাগ দেখা যায়, এই জায়গাটায় দেখো এই যে পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়, এটা কিসের অভাবে হইলো? সালফারের অভাবে। আরেকটা জিনিস বলি, এই যে পাতায় লাল বেগুনি দাগ, এই জন্য কিন্তু পাতাটাকে আরো বেশি সুন্দর লাগে। অনেক সময় আমরা শোপিস হিসেবে যে পাতাগুলা বা যে গাছগুলো আমরা ঘরে সাজাই, ওক্ষেত্রে ইচ্ছা করে এই সালফারের ঘাটতি তৈরি করা হয়, যার জন্য পাতায় লাল সবুজ দাগ তৈরি করে এবং ওটা দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়। তাহলে এটা কিভাবে হইলো? পাতায় লাল দাগ বা বেগুনি দাগ, এটা হচ্ছে আমাদের সালফারের অভাবে। এরপরে কোনটির অভাবে উদ্ভিদের ফুলের কুঁড়ি জন্মানো ব্যাহত হয়? ফুলের কুঁড়ি বলতে ছোট্ট মানে যেই মুকুলটা বা যে কুঁড়িটা থেকে পরবর্তীতে ফুল তৈরি হবে। এখন এই জায়গাটায় দেখো ফুলের কুঁড়ি জন্মানোর ক্ষেত্রে আমরা বোরনের অংশটা এই জায়গাটা পড়ে দেখো তো। বোরন কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে, প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা প্রদান করে। এই যে কুঁড়ি জন্মানো ব্যাহত হয়, লাস্টের লাইনটা দেখো ডাইরেক্ট বলে দেওয়া আছে ফুলের কুঁড়ি জন্মানো ব্যাহত হয় কিসের অভাবে? বোরনের অভাবে। তাহলে এই জায়গাটায় আমাদের উত্তর কি হবে? দেখো ক নাম্বারটা হচ্ছে এখানে আমাদের উত্তর। কোনটির অভাবে কুঁড়ি জন্মানো? বোরনের অভাবে। কোনটির অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং হয়ে যায়? এই যে পাতা বেগুনি রং হয়ে যাওয়া, এইটা আমরা ফসফরাসের অভাবে দেখতে পাই। এখন এই জায়গাটাও আমরা দেখি, ফসফরাসের অভাবে এই জায়গাটায় দেখো ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়ে যায়। একদম প্রথম লাইনটাতেই বলে দেওয়া আছে ফসফরাসের অভাবে কি হচ্ছে? পাতা বেগুনি হয়ে যায়। তাহলে এই জায়গাটায় আমাদের এটাই জিজ্ঞেস করছে কোনটির অভাবে পাতা বেগুনি রং হয়, এটা হচ্ছে আমাদের ফসফরাসের অভাবে। তার মানে ক নাম্বারটা হচ্ছে এখানে আমাদের উত্তর। এরপরে উদ্ভিদের পাতার সবুজ রং হালকা হয়ে যায়। সবুজ রং হালকা হয়ে গেলে রংটা কিরকম হয়ে যাবে? রংটা তখন কিন্তু হলুদ হয়ে যাবে, মানে সবুজ রং হালকা হয়ে হলুদের দিকে যাইতে থাকবে। এই জায়গাটার জন্য আমরা দেখো ম্যাগনেসিয়ামকে দায়ী করতে পারি। ম্যাগনেসিয়ামের অভাবে দেখো ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না। এখন সংশ্লেষিত মানে কি? সংশ্লেষিত মানে হচ্ছে তৈরি হওয়া, সংশ্লেষ মানে হচ্ছে তৈরি। তাহলে ক্লোরোফিল তৈরি হইতে পারে না। ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক পদার্থ যেটা উদ্ভিদের পাতাকে সবুজ বর্ণ দান করে। এই ক্লোরোফিল যদি তৈরি হইতে না পারে তাহলে সবুজ রং হালকা হয়ে যাবে এবং সালোক সংশ্লেষণও কমে যাবে। কিসের অভাবে হইলো এটা? ম্যাগনেসিয়ামের অভাবে পাতার সবুজ রং হালকা হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় দেখো কোনটির অভাবে সবুজ রং হালকা হয়ে যায়? এটা আমরা বলতে পারতেছি ম্যাগনেসিয়ামের অভাবে। এরপরে কোনটির অভাবে উদ্ভিদের পাতা ফুল ফল ঝরে যেতে থাকে? পাতা ফুল ফল এটা আমরা ফসফরাসের অভাবে ঝরে যাইতে দেখি। এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো তো কি বলছে। মনোয়ারা বেগম একটি ফলের বাগান করলো। ফুল ফল আসার সময় থেকে সে লক্ষ্য করলো পাতা ফুল ফল ঝরে পড়তেছে। আসার সময় বলতে হচ্ছে যখন ছোট্ট কুঁড়ি গজাচ্ছে তখন থেকে শুরু করে আসার সময় ফুল ফল আর পাতা ঝরে পড়তেছে। এখন নিচে কোনটির অভাবে এই যে পাতা ফুল ফল ঝরে যাইতে থাকে? এটা কিন্তু আমরা একটু আগেই দেখছি ফসফরাসের অভাবে পাতা ফুল ফল ঝরে যায়, মানে কুঁড়ি অবস্থায় ঝরে যায়। এরপরে মনোয়ারা বেগম এ সমস্যা এড়াতে পারবে কি কি করতে হবে? দেখো তো
ফসফরাস যুক্ত সার প্রয়োগ করে, হ্যাঁ ফসফরাসের অভাবে যেহেতু, তাহলে অবশ্যই ফসফরাস সার দিতে হবে। চারার যথাযথ পরিচর্যা করার মাধ্যমে, ইয়েস অবশ্যই পরিচর্যা তো অবশ্যই করতে হবে। ইউরিয়া সার ব্যবহার, আচ্ছা দেখো ইউরিয়া থেকে আমরা নাইট্রোজেন পাচ্ছি, ইউরিয়া হচ্ছে আমাদের জৈব সার, ইউরিয়াকে আমরা কি বলতে পারি, জৈব সার বলতে পারি। এই জৈব সার যে কোনো প্রাণীর মলমূত্র থেকে তৈরি হয়, মলমূত্রের প্রধান উপাদান হচ্ছে আমাদের নাইট্রোজেন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তাহলে নাইট্রোজেনের অভাবে তো পাতা ফুল ফল ঝরে যাচ্ছে না, তাহলে তার ইউরিয়া দেওয়ার কোনো দরকার নেই, তাহলে এই অপশনটা আমরা বাদ দিতে পারতেছি। 1 আর 2 নাম্বারটা হচ্ছে এখানে উত্তর। এর পরের প্রশ্নটায় যাই, চলো কি বলছে দেখো তো, রহিম মিয়ার টমেটো খেতে পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, এটা হচ্ছে ক্লোরোফিলের অভাবে হয়। এক্ষেত্রে আমরা নাইট্রোজেন এবং পটাশিয়াম এইগুলার অভাব ঘটলে পাতা হলুদ হয়ে যাইতে দেখি। আমরা কিন্তু ওই ছকের থেকেই সবগুলা কথা নিচ্ছি, ওই যে ছকগুলা কোন পুষ্টি উপাদানের অভাবে কি হচ্ছে ওখান থেকেই। রহিম মিয়ার ক্ষেতে প্রয়োগ করতে হবে, কি প্রয়োগ করতে হবে দেখো তো, ইউরিয়া। একটু আগে আমি কি বলছি, ইউরিয়া হচ্ছে আমাদেরকে নাইট্রোজেন সাপ্লাই দেয়, তাহলে অবশ্যই ইউরিয়া দিতে হবে। এরপরে ট্রিপল সুপার ফসফেট, না ফসফেট সার তো এখানে আমাদের লাগতেছে না, আমাদের অভাব হচ্ছে নাইট্রোজেন আর পটাশিয়ামের, তাহলে কি আমাদের ফসফেট দেওয়ার কোনো দরকার আছে? তুমি নিজেই বুঝতে পারবা যে ফসফেটের দরকার নেই। মিউরেট অফ পটাশ, দেখো পটাশ থেকে পটাশিয়াম, এই যে পটাশিয়ামের জন্য মিউরেট অফ পটাশ দিব, আর নাইট্রোজেনের অভাবের জন্য ইউরিয়া দিব, তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমরা দিচ্ছি। তাহলে দেখো এই যে এমসিকিউগুলা কিভাবে সমাধান করলাম, ওই বোর্ড বইয়ের যেই কোনটার অভাবে কি হচ্ছে ওই জায়গাটা একটু মনে রাখবা, তাহলেই হচ্ছে এই সবগুলো এমসিকিউ সহজেই আমরা সমাধান করতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।